হাসিনার খুনি রাজনীতিকদের নিষিদ্ধের বিপক্ষে ভারত, ঢাকার পক্ষ নিল চীন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি যে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যত রকমের হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অস্থিরতা হয়েছে এবং এখনও হচ্ছে, তা ওই ভারতের কারণে। মোদি ও সে দেশে হাসিনাকে আশ্রয় দিয়ে তার মদদেই চলছে এসব ধ্বংসযজ্ঞ ও অপরাজনীতি। এছাড়া বাংলাদেশে তাদের এজেন্ট ও হাসিনার দোসররা একযোগে পরিকল্পনা করে নতুন স্বাধীন হওয়া এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য নানা স্টাইলে চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি হাসিনা নেতাকর্মীদের শাস্তির আওতায় আনতে বিচারিক কার্যক্রম চলছে, দাবি উঠছে আজীবন নিষিদ্ধের। তারা যেন আর কোনো কালেই রাজনীতি করতে না পারে। তবে এতেই গা জ্বালা উঠেছে ভারতীয় প্রশাসনের। তারা চায় বাংলাদেশে খুনিদের আবারও পুনর্বাসিত করতে। এদিকে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনে বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে নানা দেশ। চীন তার মধ্যে অন্যতম। ঢাকার পক্ষ নিয়ে তারা নানা প্রকল্পে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার চিরতরে কেড়ে নেওয়া ঠিক হবে না। তাদের ওপর 6 বছরের নিষেধাজ্ঞায় যথেষ্ট। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যেও পড়ে না। এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী একমাত্র সংসদ। সুপ্রিম কোর্টে এমনই সওয়াল করল ভারতের মোদী সরকার। 2016 সালে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। দোষী সাব্যস্ত রাজনীতিকদের ভোটে দাঁড়ানোর অধিকার সারা জীবনের জন্য কেড়ে নেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়। এমনকি দেশের সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে যে ফৌজদারি মামলা রয়েছে সেগুলি দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়। তবে কেন্দ্রের দাবি, একজন জনপ্রতিনিধির আজীবন ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ সংসদের বিষয়। কেন্দ্র পিটিশনে জানায়, সংসদকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে আইন প্রণয়নের নির্দেশ দেয়া সম্পূর্ণরূপে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতার বাইরে। উপাধ্যায় নিজের আবেদনে 1951 সালের জনপ্রতিনিধি আইনের 8 এবং 9 নম্বর ধারাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ওই আইনের 8-এর 1 ধারায় ফৌজদারি মামলায় নেতামন্ত্রীদের দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকে 6 বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। আর ইতিমধ্যেই যারা জেলে রয়েছেন তারা মুক্তির দিন থেকে 6 বছর পর্যন্ত ভোটে প্রার্থী হতে পারবেন না। ওই আইনের 9 ধারায় দুর্নীতি বা আনুগত্যহীনতার দায়ে সরকারি কর্মীদের উপর 5 বছরের নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। উপাধ্যায় অবশ্য উভয় ক্ষেত্রেই আজীবন নিষেধাজ্ঞা চাপানোর দাবি তুলেছেন। 2013 সালে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে একটি রায় দিয়েছিল। উচ্চ আদালত স্পষ্ট জানায়, অন্তত 2 বছর কারাবাসের সাজা হলে সঙ্গে সঙ্গে সাংসদ বা বিধানসভা থেকে সংশ্লিষ্ট সাংসদ বা বিধায়ককে বহিষ্কার করতে হবে। যদিও এই রায় বাতিল করতে একটি অর্ডিন্যান্স জারি করে তৎকালীন মনমোহন সিং সরকার। এর প্রবল বিরোধিতা করে বিজেপি ও বামেরা। এমনকি স্বয়ং রাহুল গান্ধী ওই অর্ডিন্যান্সকে ছিঁড়ে ফেলার কথা বলেছিলেন। ঘরে বাইরে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত মনমোহন সরকারকে পিছু হটতে হয়। বাতিল হয় অর্ডিন্যান্সটি। উল্লেখ্য, বর্তমানে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনো নির্বাচিত সাংসদ, বিধায়কের 2 বছর বা তার বেশি কারাদণ্ড হলে সঙ্গে সঙ্গে তার সাংসদ বা বিধায়ক পদ খারিজ হয়ে যায়। পাশাপাশি জেলের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী 6 বছর সেই ব্যক্তি ভোটে লড়তে পারেন না। ভারতীয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও 5 আগস্টকে কেন্দ্র করে হাসিনার পতনের ঘটনায় হাসিনার দোসররা আইনের আওতায় আসার পরও যেন নির্বাচনে অংশ নিতে পারে সে বিষয়ে মতামত দিয়েছে সেখানকার সাংসদরা। তারা জানান, বাংলাদেশে এমন কোনো নিষেধাজ্ঞা যেন না দেওয়া হয় যে দোষী সাব্যস্ত রাজনীতিকরা আর কোনো দিনই নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা শক্তভাবে এর বিরোধিতা করছে এবং করবে। রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের 22 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের চীন সফরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি ঘটছে। বেইজিং কর্তৃক শুরু হওয়া এই শুভেচ্ছা সফরের লক্ষ্য হল ঢাকা এবং নয়াদিল্লির ক্রমবর্ধমান উত্তেজনায় 2 দেশের মধ্যে অর্থাৎ চীন ঢাকা সম্পর্ক জোরদার করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রবীণ নেতা আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেছেন, এটি মূলত একটি শুভেচ্ছা সফর যার উদ্যোগ নিয়েছে বেইজিং।
এই সফর তাৎপর্যপূর্ণ কারণ চীন এবার বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে। খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চীনা সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলের এই সফর এমন এক সময়ে সংঘটিত হয়েছে যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং দিল্লি তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জন্য হাসিনা সরকার সমালোচিত হয়েছিল। এতে প্রায় 1400 জন নিহত হয়েছেন। চীন বাংলাদেশি নেতা, কর্মী এবং প্রতিনিধি দলের সঙ্গে তার সম্পৃক্ততা বৃদ্ধি করছে, যার মধ্যে ইসলামিক দলগুলোর সদস্যরাও রয়েছেন। এই সপ্তাহের সফরটি জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে একটি বৈঠকের পর অনুষ্ঠিত হল। সাম্প্রতিক মাসগুলোতে বিএনপির এটি দ্বিতীয়বারের মতো চীন সফর, যা বাংলাদেশে তার অবস্থান শক্তিশালী করার জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে তুলে ধরে। বিশ্লেষকরা মনে করেন যে চীনের কূটনৈতিক প্রসার এই অঞ্চলে তার প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। প্রায় 17 কোটি জনসংখ্যার বাংলাদেশ চীনের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে। দুই দেশের মধ্যে একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $24 বিলিয়ন পৌঁছেছে, যার মধ্যে প্রধানত চীনা রপ্তানি অন্তর্ভুক্ত। বিবিসির প্রতিবেদন অনুসারে গত 6 মাস ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে ভারতের সীমিত যোগাযোগ রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কথিত হস্তক্ষেপের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ জানিয়েছে, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন যে তারা অর্থাৎ বাংলাদেশ আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় তা নির্ভর করছে বাংলাদেশের ওপর। ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কিছু বিশ্লেষক মনে করেন যে বাংলাদেশ চীনের আরও কাছে চলে যেতে পারে। চীনা বিশ্লেষক ঝোবো বিবিসিকে বলেছেন, ভারতের মতো সমগ্র উপমহাদেশকে দিল্লির প্রভাব বলয়ের অধীনে বিবেচনা করা ঠিক হবে না। এই মনোভাব ভারতকে ক্ষতিগ্রস্ত করবে। এসব ঘটনার মাঝে বাংলাদেশ আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সম্ভবত এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে মানবতা বিরোধী অপরাধ এবং অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছে। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, এখনও ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। দলকে আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে চলুন গড়ে তুলি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখার দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। খালেদা জিয়া আরও বলেন, আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক দেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংহত এবং ঐক্যকে আরও বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনাদের মাধ্যমে ছাত্র ও যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা
ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজ দীর্ঘ 6 বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমননীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।